আমি নিশ্চিত যে বিদ্যাসাগর মশাই আজকে বেঁচে থাকলে নিশ্চয়ই লিখতেন যে সময় অতি বিষম বস্তু। ঘটনার চাকা, ভাগ্যের চাকা আর সময়ের চাকা কখন কিভাবে ঘোরে বোঝে কার সাধ্য। 28 বছরে তৃণমূল কংগ্রেসের বয়স, প্রসূনদা যখন বলছিলেন আমি ক্যালকুলেটারে একটা সাধারণ পাটিগণিতের হিসেব করছিলাম, একেবারে পাটিগণিতের নিয়মে যদি ধরি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বয়স 1,26,26,578 মিনিট। আর সোমবার বঙ্গবাসী দেখল সেই দলটার আগামুড়ো বদলে দিতে প্রসূনদাদের সময় লাগলো মাত্র 31 মিনিট 20 সেকেন্ড। মানে নিউ টাউনের ওই 5 তারা হোটেলে ঋতব্রত তৃণমূলের বিশেষ অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র 31 মিনিট 20 সেকেন্ড। আর সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটাই কেড়ে নিলেন যিনি, তার নাম অরূপ রায়। বর্ষিয়ান বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে প্রায়ই দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রকাশ্যে তিরস্কার করছেন। যেমন ধরুন 2019-এর 19শে আগস্ট হাওড়া শরৎ সদনে প্রশাসনিক বৈঠক, সবার সামনে তৃণমূলের শুরুর দিন থেকে থাকা প্রাক্তন সহকর্মী কিন্তু অরূপ রায়, তাকে প্রায় ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী। মনে না থাকলে একবার আপনাদের মনে করিয়ে দিই। আর অরূপ তোমার এলাকার কাজ আমি করতে যাবো না, তোমাকে করতে হবে। আবার গিয়ে ওখানে বলবে না কেন তুমি দিদিকে কথা বলতে গেছো, দিদির জানবার অধিকার আছে। একটি মেয়ে বলছিল তুমি অনেক করো, কিন্তু এই কাজগুলো হয়নি। দিদি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে, এবং সেক্ষেত্রে পাবলিকের কোনটা প্রবলেম আছে না আছে এটা দেখবার অধিকার তোমারও আছে, আমারও আছে। অরূপ রায় সেদিন প্রকাশ্যে একটাও পাল্টা জবাব দেননি। গতকালে চেয়ারপারসনের চেয়ার কেড়ে সেই চেয়ারের অধিকার নিয়ে নেওয়াটাকে কি জবাব দেয়া বলবো? কিংবা ধরুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা শুনেই কে অভিষেক? ওই যাকে লোকে চোর পিটুনি দিয়েছে, একেবারে এইভাবে বললেন। কি বলেছেন? যারা মিস করেছেন তাদের জন্য আরেকবার। কে অভিষেক? যাকে লোকে চোর পিটুনি দিয়েছে? সময় নষ্ট করে লাভ নেই, নেক্সট কোয়েশ্চেন। আবার বলছি, সময় অতি বিষম বস্তু। যাই হোক, আমার পরের বক্তা কালীঘাট তৃণমূলের প্রতিনিধি, আলাদা করে বলতে হচ্ছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি আলাদা করে কোনো কালীঘাট তৃণমূল অন্য কোনো তৃণমূলের প্রতিনিধি নই। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। এবং যারা নিজেদেরকে এতদিন ধরে ভালো তৃণমূল, আসল তৃণমূল দাবি করছেন, আমি আপনাদেরকে বলছি তারা না ভালো তৃণমূল না আসল তৃণমূল, তারা হলেন মুচলেকা তৃণমূল। কারণ তারা মুচলেকাটা লিখে দিয়েছেন তাদের কাছে যারা কোনো এক মুচলেকা সাভারকারকে নিজেদের রাজনৈতিক গুরু বলে মনে করে। যারা নিজেদের মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছেন তাদের কাছে, তারা না হতে পারেন ভালো, না হতে পারেন আসল। আমরা যদি খারাপ হয়ে থাকি আমরা খারাপ, কিন্তু কোনোভাবেই আমরা আর যাই হই না কেন আমরা বেঈমান নই। কারণ এই রক্তে যাই থাক, বেঈমানিটা নেই। বাঙালির রক্ত তো, বেঈমানিটা ঠিক করতে পারি না। এখানে একটু আগে দাঁড়িয়ে প্রসূনদা, মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে তার পক্ষে বললেন না বিপক্ষে বললেন, কেউ কি কিছু বুঝতে পারলেন? আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলবো, আমি রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপক্ষে ছিলাম, বিপক্ষে আছি এবং বিপক্ষেই থাকব। তাকে যারা পেট্রিয়ট মনে করেন আমি তাদের বিপক্ষেই থাকব। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে লিখিতভাবে দেশদ্রোহী তকমা যদি কেউ দিয়ে থাকেন এই বাংলার মাটিতে, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাকে পেট্রিয়ট বলাটা আমার মতে কোনো তৃণমূলের পক্ষেই সম্ভব নয়। একমাত্র তারাই পারেন যারা মুচলেকা তৃণমূল। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশদের চিঠি দিতে পারেন, ইউনিয়ন জ্যাকের সামনে মাথা নত না করবার জন্য বেত্রাঘাত করবার নির্দেশ দিতে পারেন, আমি আর যাই করি না কেন তার পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক অবস্থান নির্ণয় করতে পারবো না। তার জন্য যদি দিনের শেষে আমি দেখতে পাই যে আমার সঙ্গে কেউ নেই, আমার পাশে কেউ নেই, যারা তাবড় নেতা, যারা আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন,
যারা কালকে হোটেলে গিয়ে একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ করছেন বলে দাবি করেছেন, তারা আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন। কিন্তু দিনের শেষে জীবনান্তে দাঁড়িয়েও যদি আমি দেখি যে আমার পাশে কেউ ছিল না, শুধুমাত্র বেইমানিটা করতে পারিনি বলে, তবু আমি একটাই কথা বলবো, এই আমার না ঠিক বেইমানিটা একদম আসে না। যারা ওই হোটেলে বসে মিটিং করে যার নামে ভোট চেয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই বাদ দিয়ে দিতে পারেন, তারা আমার থেকে অনেক বড় নেতা, তারা অনেক বড় দিগ্গজ ব্যক্তিত্ব, তারা অনেক বেশি রাজনীতিটা বোঝেন, তারা ক্ষমতা বোঝেন, ক্ষমতা গুলে খেয়েছেন, চারিপাশে মন্ত্রী শান্ত্রী নিয়ে তারা ঘুরে বেরিয়েছেন, সেপাইরা তাদের সেলাম ঠুকেছে। হতে পারে এরপরেও মুচলেকা দেওয়ার কারণে, হতে পারে বোঝাপড়া করে বিরোধিতার নামে প্রহসন করার কারণে আবারও তাদের আশেপাশে সেপাই শান্ত্রীরা ঘুরে বেড়াবে। আমি হয়তো বা আমাদের মতো মানুষ যারা, আমরা হয়তো থেকে যাব একলা, কিন্তু তবুও গর্ব করে বলবো, জানেন দাদা, এই আমাদের না ঠিক বেইমানিটা একদম আসে না। এইটা যদি গর্বের হয়, সেই গর্ব নিয়েই আমরা থাকব। বোকা হওয়াটা যদি গর্বের হয়, বেইমানি না করাটা যদি বোকামি হয়, সেই বোকামির গর্ব নিয়েই আমরা থাকতে চাই। কিন্তু কোনোভাবে আপনাদের সামনে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজি সুভাষকে লিখিতভাবে দেশদ্রোহী তকমা দিয়েছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক ডান দিক বাঁ দিক ওপর নিচ করে তিনি আসলে পেট্রিয়ট ছিলেন বলে অধুনা যারা রাজনৈতিক প্রভু, যারা রাজনৈতিক মালিক, তাদেরকে খুশি করবার কোনো দায় এই জীবনে যাতে নিতে না হয়, সেই জন্যই আবারও বলি, বেইমানিটা ঠিক আসে না। যারা গতকাল গিয়ে মিটিং করেছেন, ৪ঠা মের পর যাদের হঠাৎ করে জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটেছে, একটু আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাচ্ছিল্য ভরে বললেন, কে অভিষেক? তার স্মৃতিশক্তি তো এত খারাপ নয়, তিনি কথায় কথায় রবি ঠাকুরের অসংখ্য কবিতা গড়গড় করে মুখস্থ বলে দিতে পারেন। তিনি কি করে ভুলে যেতে পারেন এই অভিষেক সেই অভিষেক, যার পদধূলি পাওয়ার জন্য, যার পদধূলি বা বলা ভালো পদলেহন করবার জন্য আপনি এবং আপনার মতো যারা আজ মুচলেকা তৃণমূল হয়েছেন, ঘন্টার পর ঘন্টা আপনারা ক্যামাক স্ট্রিটের বাইরে অপেক্ষা করতেন। আমি টিকিট পাইনি, আমার মতো বহু মানুষ আছেন যারা টিকিট পাইনি, যারা পদ পাইনি, যারা কোনো রকম সুযোগ সুবিধার কিচ্ছুর খোঁজে আমরা এই দলটা করতে যাইনি। ৪ঠা মে জোর করে হারিয়ে দেওয়ার পরে, জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরেও আমরা ঠিক সেখানেই আছি আমরা যেখানে ছিলাম। কারণ অনুগত কেউ কোনো ব্যক্তির হয় না, অনুগত হতে হয় নিজের বিবেকের কাছে। যখন ক্ষমতা ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভালো আর কেউ নেই, যখন ক্ষমতা ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি আর কেউ নেই। আর যখন জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো, যখন প্রকৃত লড়াইয়ের সময় এলো, এখন যখন মার খেতে হবে, এখন যখন পুলিশের মিথ্যা মামলা খেতে হবে, এখন যখন প্রয়োজনে জেলে যেতে হবে, তখন হঠাৎ করে তারা অত্যন্ত খারাপ হয়ে গেলেন। আসলে আপনারা ক্ষমতা ছাড়া, আপনারা ক্ষমতার বলয়ের মধ্যে থাকা ছাড়া থাকতে পারেন না। আপনারা কাপুরুষ। কোনো ইনিয়ে বিনিয়ে এই যুক্তি ওই যুক্তি দিয়ে এই বাস্তব ঢাকা যাবে না। আপনারা কাপুরুষ, আপনারা বেঈমান। বেঈমানির কোনো কারণ লাগে না, রক্তে বেঈমানি থাকলেই বেঈমান হয়। এই বাংলার মাটিতে যেমন সূর্য সেন জন্মেছিলেন, সেই সূর্য সেনকে ধরিয়ে দেওয়া নেত্র সেনেরাও জন্মেছিলেন। আপনারা সেই নেত্র সেনের বংশধর। সরাসরি বলছি, আমি জানি আজকের বক্তব্যের পর হতে পারে আমার নামে এক গাদা মিথ্যে মামলা হবে, হতে পারে আপনারা জনরোষের নাম করে সাজিয়ে পাথর ইট পাটকেল ডিম সব ছুটতে পারেন, কিন্তু এই সব কটা চ্যালেঞ্জ আমি নিতে রাজি। কারণ ওই একটাই, রক্তে বেঈমানি নেই। এই রক্তে বেঈমানি না থাকার ফলেও আগামী যত বছর প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে থেকে এই লড়াই আমি লড়ব। আমাদের মতো লক্ষ লক্ষ তৃণমূল কর্মী লড়বেন, এবং যারা প্রকৃত বিজেপি RSS বিরোধী, যারা ইনিয়ে বিনিয়ে শ্যামাপ্রসাদের রাজনীতিকে জাস্টিফাই করার চেষ্টা একদম করেন না, যারা প্রকৃতভাবে সুভাষের অনুগামী, যারা প্রকৃতভাবে সুভাষ বোসের অনুরাগী, তারা এই লড়াইটা লড়বেই। এই বাংলার মাটিতে দাঁড়িয়েই আমরা লড়বো, এবং আমরা প্রমাণ করে দেব এই বাংলার মাটি কোনোদিন নেত্র সেনেদের আপন করেনি, সূর্য সেনেদের করেছে। এই বাংলার মাটি
যে কথা না রাখার মাটি নয়। সুনীল সেই কবেই বলে গেছেন কেউ কথা রাখে না, এটা আসলে আপনাদের দেখে লিখেছিলেন। তিনি ভবিষ্যৎ দ্রষ্টার মতো আপনাদের দেখে লিখেছিলেন, কিন্তু আমরা কবিকে ভুল প্রমাণ করে দেব। কেউ কেউ থাকে যারা কথা রাখতে জানে, আমরা কথা রাখব। কারণ সবাই বিক্রি হয় না, সবাই ভয়ে মাথা নত করে না, এবং সবাই মুচলেকা তৃণমূল হয় না। আমরা সেই তৃণমূল কংগ্রেস যারা তৃণমূল স্তরে লড়াই করতে জানি। এই তৃণমূল স্তর থেকেই আমরা ফের লড়াই করব, এবং বিজেপির বিরুদ্ধে কোনো ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশান দিয়ে বিধানসভাটা কি লড়াইয়ের জায়গা, ঝগড়ার জায়গা, না না, আমরা তো রাস্তায় নামবো বলে এইসব চাটুকারিতা আমরা করব না, এইসব চটুলতা আমরা করব না। লড়াই হবে লড়াইয়ের মতন, চোখে চোখ রেখে। প্রকৃত লড়াই বলতে যেটা বোঝায় শুধুমাত্র কটা ভোট পাওয়ার লড়াই নয়। আজকে যে জাভেদ খান, আজকে যে ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে তার দয়া রাজনৈতিক নেতা, বিধায়ক, মন্ত্রী, জনপ্রতিনিধি এত কিছু হয়েছেন, তাদের এলাকায় যখন বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, কোথায় জাভেদ খান ছিলেন? কোথায় রয়েছেন ফিরহাদ হাকিম? যে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী ছুটে গেছিলেন। আজ সেই ফিরহাদ হাকিম মাত্র কিছুদিন আগে 3রা জুন ওই ধর্মতলায় যখন এই বিজেপি সরকারের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেয়নি কর্মসূচি করার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই ভয়ঙ্কর গরমের মধ্যে একটি বাস স্ট্যান্ডের তলায় দাঁড়িয়ে আমার মতো সাধারণ তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে কর্মসূচি করছিলাম, ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত হয়েছিলেন। আর মাত্র কদিন পর তিনি গিয়ে উপস্থিত হচ্ছেন সেই মিটিংয়ে যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বের করে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হচ্ছে। আপনি ভাবছেন মানুষ আপনাদের ক্ষমা করে দেবে? আপনারা ভাবছেন গণদেবতা আপনাদের ক্ষমা করে দেবে? আমি এই মঞ্চে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মতো বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ করছি। আপনার স্ট্রং হোল্ড তো মেটিয়াবুরুজ, খিদিরপুর, আপনার স্ট্রং হোল্ড। সেইখানে দাঁড়িয়ে আপনি মিছিলের ডাক দিন, আমরা দেখতে চাই কতজন মানুষ আপনার পেছনে দাঁড়ায়। আমি এই মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনারা ডাক দিন, আপনাদের পেছনে কতজন তৃণমূল কর্মী দাঁড়ায় আমরা দেখতে চাই। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেবেন, মানুষ দাঁড়াবেন তার পেছনে, কারণ তার বিশ্বাসযোগ্যতা তিনি রক্ত দিয়ে, ঘাম দিয়ে, পরিশ্রম দিয়ে অর্জন করেছেন। আর আপনারা ভাবছেন আজকে ক্ষমতা চলে গেছে বলে তিনি দুর্বল, আজকে ক্ষমতা চলে গেছে বলে তার প্রতি বোধহয়, তার সঙ্গে বোধহয় আর কোনো মানুষ নেই, তার প্রতি আর কোনো কারো ভালোবাসা নেই। আপনারা ভুল করছেন, আপনারা ঐতিহাসিক ভুল করছেন। কারণ এই আগামী 5 বছর আপনাদের রাজনৈতিক কেরিয়ারের অন্তিম 5 বছর, যা গুছোনোর এর মধ্যে গুছিয়ে নিন। কারণ গুছোতেই আপনারা গেছেন, কারণ আপনারা আখের গোছাতে জানেন। আপনারা বুদ্ধিমান, আমরা বোকা, আমরা গোছাতে জানি না। আপনারা অত্যন্ত বুদ্ধিমান, আপনাদের মতো বুদ্ধি আমাদের নেই। আপনারা ওদিকে গোছান, আপনারা গুছিয়ে নিন, আমরা এদিকে লড়বো। কারণ একটাই, রক্তে বেইমানি নেই। এটা মানুষের সামনে আমরা প্রমাণ করে দেব যে ব্লাড ম্যাটার্স, রক্ত ম্যাটার করে। যাদের রক্তে বেইমানি থাকে তাদেরকে ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও জাস্টিফাই করতে হয়। আমি সম্মান জানাই দেবজিৎ দাদের মতো মানুষকে, প্রথম থেকে একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলেছে। আমি আজীবন ওর বিরুদ্ধে থাকব রাজনৈতিকভাবে, আমি আজীবন বিজেপি RSS এর বিরুদ্ধে থাকব, কিন্তু আমার সম্মান থাকবে ওদের প্রতি যে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি। কারণ মনে রাখবেন, আজকে সেই 23শে জুন পলাশির প্রান্তরে স্বাধীন ভারতবর্ষের সূর্য অস্তমিত হয়েছিল ওই মির্জাফরদের বিশ্বাসঘাতকতায়। আজকে আবারও সেই ইতিহাস ঘুরে ফিরে এসছে। আজকে সেই 23শে জুন আমরা আবারও দেখতে পাচ্ছি কিছু বিশ্বাসঘাতক মির্জাফর, জগৎ শেঠ, বিভীষণদের ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক করে ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশান দিয়ে আদতে কার্যত RSS বিজেপির হয়ে দালালি করতে। আমরা দালাল নই, আমরা বেইমান নই, কারণ রক্তে বেইমানি নেই। এবং এই RSS বিজেপির বিরুদ্ধে যে লড়াই, প্রকৃত বিরোধী বলতে যেটা বোঝায়, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরাই লড়ব, কোনো মুচলেকা তৃণমূল নয়। ধন্যবাদ।